আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ব্লগে আপনাদের জানাবো কিভাবে খুব কম খরচে বিজয়পুর চীনামাটির পাহাড়, লেঙ্গুরার 7 শহীদের মাজার, রংছাতির পাতলাবন সহ পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ের সীমান্তবর্তী এলাকা ভ্রমণ করলাম তার বিস্তারিত। আমাদের যাত্রা শুরুর স্থান হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি সহ আমার 2 বন্ধু হাওর এক্সপ্রেসে করে নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের শেষ স্টেশন হচ্ছে নেত্রকোনার ঠাকুরাকোনা। জনপ্রতি আমাদের ট্রেনের টিকিটের মূল্য পড়েছে 215 টাকা। আমাদের হাওর এক্সপ্রেস এলো আধা ঘন্টা দেরিতে, রাত 11:15টায়। শীতের রাত, প্ল্যাটফর্মের কোলাহল পেরিয়ে ট্রেনের নির্দিষ্ট সিটে বসে পড়লাম আমরা। আমাদের ট্রেন ছুটে চলছে ঠাকুরাকোনার উদ্দেশ্যে। এখন রাত 1:30। কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডার অনুভব নিতে গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতিতে একটু হাঁটাহাঁটি করে নিলাম। হাওর এক্সপ্রেস নির্দিষ্ট গতিতে চলছে। পথে কিছু ছোট ছোট স্টেশন পেরিয়ে অবশেষে ময়মনসিংহ পৌঁছালো। যাত্রা বিরতিতে আমরা 3 বন্ধু ঘুরে দেখলাম ময়মনসিংহ জংশন। ময়মনসিংহের যাত্রা বিরতি শেষে আমাদের হাওর এক্সপ্রেস নেত্রকোনা স্টেশন পেরিয়ে আমাদের শেষ গন্তব্যস্থল ঠাকুরাকোনা স্টেশনে নামতে যাচ্ছে। অবশেষে আমরা ঠাকুরাকোনা স্টেশনে পৌঁছালাম। বন্ধুরা, ঠাকুরাকোনা স্টেশন থেকে কলমাকান্দা যেতে হলে অটো বা সিএনজিতে করে যেতে হবে। জনপ্রতি ভাড়া নেবে 100 টাকা করে। আমরা রেল স্টেশন থেকে বের হয়ে অটো সংকটের কারণে স্টেশনের কাছের এক রেস্টুরেন্টে নাস্তা পর্ব শেষ করে নিলাম। আমাদের নাস্তা পর্ব শেষ করে অটো নিয়ে রওনা হলাম আমাদের কাঙ্ক্ষিত কলমাকান্দার উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের নাস্তা জনপ্রতি পড়েছে 50 টাকা করে। আমরা খেয়েছি ডাল ভাজি, ডিম অমলেট আর পরোটা 2 করে। কলমাকান্দার মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। ঠাকুরকোনা থেকে 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলমাকান্দা পৌঁছাতে সময় লেগেছে আধা ঘন্টার মতো। আধার পেরিয়ে আলোর দেখা মিলল। দুর্গাপুরের বিজয়পুর এবং কলমাকান্দার সবগুলো স্পট ঘুরে দেখার জন্য বাহন হিসেবে হুন্ডা প্রতি ভাড়া করেছি 1200 টাকা করে। আপনারা যদি নেত্রকোনা জেলার স্পটগুলো ঘুরতে যেতে চান তাহলে হুন্ডার পাশাপাশি অটো রিজার্ভ করতে পারবেন। তবে আমার সাজেশন হচ্ছে হুন্ডা রিজার্ভ করে নেওয়াই ভালো। আপনারা চাইলে আমাদের 2 জন হুন্ডা রাইডার আব্দুল মুমিন ভাই ও সাইদুল ভাইয়ের সাথে ভ্রমণে আসার আগে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তাদের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের নেত্রকোনা জেলা ভ্রমণের পরিকল্পনা অনুযায়ী প্রথমে আমরা বিজয়পুরের চীনামাটির পাহাড় থেকে আমাদের ভ্রমণ গল্প শুরু করে একে একে লেঙ্গুরা, রংছাতি হয়ে পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা পাহাড় পরিদর্শন করে আমাদের আজকের ভ্রমণ গল্প শেষ করব। সারাদিনের জন্য রিজার্ভ করা হুন্ডা আমাদের নিয়ে বিজয়পুরের উদ্দেশ্যে ছুটে চলছে। আমরা সোমেশ্বরী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো 20 টাকা টোল দিয়ে পারাপার হলাম। দীর্ঘ 34 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা বিজয়পুরের চীনামাটির পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আপনারা ছোট ছোট টিলা দেখতে পাচ্ছেন। নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত বিজয়পুর চীনামাটির পাহাড় যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। শুভ্র দুধ সাদা আর হালকা গোলাপি রঙের মিশ্রণে পাহাড়গুলোকে এক আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। মন জুড়িয়ে যাওয়ার মতো এর অপার্থিব দৃশ্য। কেমন অভিজ্ঞতা আপনার বলেন? ঠান্ডা ঠান্ডা কি ভাল লাগছে জার্নিটা? হ্যাঁ, আমার খারাপ লাগেনি। মানে অ্যাডভেঞ্চার মনে হচ্ছে? তেমন কিছুই না, অ্যাডভেঞ্চার মনে হয় না, কিন্তু বিরিশিরি জায়গাটা কেমন মনে হইতেছে?
মাত্র আসলাম, ঘুরে দেখি, তারপরে ঘোরার আচ্ছা, পরে এটা বলা। হাবিব সাহেব আপনার জি মানে তো ঘুরে দেখে নি। লাগছে কেমন এটা বলেন? ঠান্ডা লাগছে কিন্তু ভালো। জার্নিতে কষ্ট হয়েছে নাকি না ভাল লাগছে? মানে ঠান্ডা কষ্ট একটু তো কষ্ট হবে। হয়েছে কিন্তু এমনি ভাল লাগছে? ভালো লাগছে। সেটাই। চীনামাটির পাহাড় কেবল রঙের জন্য নয়, বরং এর গঠনও বিশেষ আকর্ষণীয়। কোথাও কোথাও পাহাড়ের গায়ে ধস নেমে তৈরি হয়েছে ছোট ছোট খাদ, যা এক ধরনের সৌন্দর্য এনে দিয়েছে। চীনামাটির পাহাড় মূলত খনিজ মাটির হলেও প্রকৃতি তার আপন খেয়ালে জন্ম নিয়েছে নানা প্রজাতির গাছপালা। ছোট ছোট শ্যামল গাছ, বিশেষ ধরনের শ্যাওলা ও লতানো উদ্ভিদ, যা পাহাড়ের শুষ্কতাকেও কিছুটা প্রাণবন্ত করে তুলেছে। দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও এর আশেপাশের এলাকায় রয়েছে চীনামাটির খনি। চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল। খনিজ সম্পদ ব্যুরোর 1957 সালের তথ্য অনুযায়ী এই এলাকায় চীনামাটির মজুদ প্রায় 24,40,000 মেট্রিক টন। এটি দিয়ে বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ সম্ভব বলে তখন বলা হয়েছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে অনুমতি নিয়ে কয়েকটি বেসরকারি কোম্পানি এখানকার চীনামাটি আহরণ করছে। আরও চমকপ্রদ হলো এখানকার নীলচে জলাধার। চীনামাটি উত্তোলনের ফলে এখানে কিছু গর্ত তৈরি হয়েছিল, যা পানিতে ভরে গিয়ে এক স্বচ্ছ নীল জলাশয়ে পরিণত হয়েছে। বিজয়পুর চীনামাটির পাহাড়ে ঘেঁষা নীলাভ জলাধারের পাশাপাশি এখানকার আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল সবুজ বনের জলাধার। আমরা এখন এই জলাশয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চীনামাটির উত্তোলনের ফলে গঠিত এই জলাধারের পানি অন্য জলাশয়ের মতো স্বচ্ছ নীল নয়, বরং এক ধরনের হালকা সবুজ আভা ছড়িয়ে আছে এর গভীরে। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনুযায়ী এই চীনামাটির খনিজ উপাদান, পানির নিচের তলদেশের মাটি এবং শৈবালের সংমিশ্রণের কারণে এই জলাধারের পানি সবুজাভ হয়ে উঠেছে। বিজয়পুরের এই সবুজ জলাধার শুধু একটি সাধারণ জলাশয় নয়, বরং এটি প্রকৃতির এক অপার বিস্ময়। শীতকালে সমশ্বরী নদীর পানি কম থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয়। বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো খুলে ফেলে, তখন পারাপারের জন্য নৌকা ব্যবহার করতে হয়। সমশ্বরী নদীর লাল বালু, পাথর এখানকার আদিবাসীদের উপার্জনের একমাত্র উৎস। আমাদের নেত্রকোনা ভ্রমণ খুবই কম বাজেটে করার চেষ্টা করেছি। এই ট্যুরে জনপ্রতি কত টাকা খরচ হয়েছে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেয়া হয়েছে। বিজয়পুর চীনামাটির পাহাড় পরিদর্শন শেষে এখন আমরা বর্ডারের পাশের রাস্তা ধরে লেঙ্গুরার 7 শহীদের মাজারে যাচ্ছি। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের শান্ত এক গ্রাম ফুলবাড়ি। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের ভিতর দিয়ে বয়ে আসা গণেশ্বরী নদী। ফুলবাড়ি গ্রামের এই স্থানকে বলা হয় 7 শহীদের মাজার। তার পাশে অগণিত মেহগনি গাছের সারির নির্জন জায়গায় সমাহিত আছেন 26শে জুলাই 1971 সালে পাক বাহিনীর হাতে নিহত 7 জন মুক্তিযোদ্ধা, যাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন।
লেঙ্গুরার এই জায়গাটি বেশ সুন্দর। এখানে আদিবাসী গারো হাজং সম্প্রদায়ের বসবাস। বন্ধুরা, আপনারা গণেশ্বরী নদী দেখতে পাচ্ছেন। এখন শীতকাল, তাই নদীর পানি অনেক কম। আপনারা যদি বর্ষাকালে কখনো আসেন তাহলে গণেশ্বরী নদীর টুইটুম্বুর পানি দেখতে পাবেন। বন্ধুরা, কুয়াশাচ্ছন্ন দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। তার সবগুলোই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। সাত শহীদের মাজার থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে মমিনের টিলা। লেঙ্গুরা ফুলবাড়ি গ্রামের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে এই মমিনের টিলা। এটি একটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এই টিলাটি সবুজে মোড়ানো। নানা জাতের উদ্ভিদের সমারোহ দেখতে পাবেন এই টিলায়। মমিনের টিলার উপর তৈরি করা হয়েছে পর্যটকদের বসার উপযোগী ছাতা, বেঞ্চ ও সিঁড়ি। মমিনের টিলার অপার সৌন্দর্য দেখতে চাইলে আসতে পারেন এই টিলায়। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সবুজে ঘেরা পাহাড়ি বনাঞ্চল পাতলাবন। বন্ধুরা, আপনারা নাগেশ্বরী নদীতে ভরপুর পানি দেখতে পাচ্ছেন, যা স্থানীয় প্রশাসন এখানকার এলাকাবাসীর চাষাবাদের জন্য টিউব দিয়ে বাঁধ তৈরি করে পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে, যার ফলে নাগেশ্বরী নদীর এক প্রান্তে ভরপুর পানি এবং অপর প্রান্তে শুষ্ক দেখাচ্ছে। পাতলাবন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক বনাঞ্চল। এটি সবুজে ঘেরা, নিরিবিলি ও প্রচুর জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি এলাকা, যা প্রকৃতি ট্রেকিং প্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। শীতের নির্মল রোদ, চারপাশে ঘন সবুজ গাছপালা আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক, এমন স্বর্গীয় পরিবেশে কিছু প্রকৃতি প্রেমী তরুণেরা বনভোজনের আনন্দে মেতে উঠেছে। ছায়া ঘেরা জায়গায় বসে খাবারের আয়োজন করছে। তাদের খাবারের আয়োজনে ছিল ভুনা গরুর মাংস, বেগুন ভাজা, ডাল, ধোয়া ওঠা নাজিরশাল চালের গরম ভাত আর সালাদ। তাদের মজার আড্ডা আর নির্জন প্রকৃতির সৌন্দর্য মুহূর্তগুলোকে আরো রঙিন করে তুলেছে। এখন শীতকাল, মানে শুকনো মৌসুম। ভারতের মেঘালয় পাহাড় থেকে আসা মহাদেও নদী পাতলাবনের পাশ দিয়ে ধীরলয়ে বয়ে চলছে। মহাদেও নদীতে বর্ষাকালের মতন পানি না থাকলেও এর নির্মল সৌন্দর্যে আমার বন্ধু খুবই মুগ্ধ। তাই নদীর পাড়ে দাঁড়িয়ে বিস্ময়ে বলে উঠল, নদীর এই রূপেও এক অনন্য মায়া আছে, যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। পাতলাবন ভ্রমণ শেষে চন্দ্রডিঙ্গা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আজ প্রচন্ড ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে সীমান্তবর্তী রাস্তার পাশের দূরের পাহাড়গুলো অস্পষ্ট দেখার কারণে ফুটেজগুলো আপনাদের ঠিকমতো দেখাতে পারছি না।
মহাদেও নদীর উপর নির্মিত ছোট সাঁকো দেখতে পাচ্ছেন, যা পারাপারের জন্য 10 টাকা টোল দিতে হয়। বন্ধুরা, দূর থেকে চন্দ্রডিঙ্গা পাহাড় দেখা যাচ্ছে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের অন্যতম নিদর্শন হল পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দার পাঁচগাঁওয়ে ভারতের মেঘালয়ের চন্দ্রডিঙ্গা পাহাড়ের অবস্থান। চন্দ্রডিঙ্গা পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ও লোকগাথার এক সমৃদ্ধের অংশ। চন্দ্রডিঙ্গা পাহাড়ের ইতিহাস বেশ রহস্যময় এবং লোকগাথার ভরপুর। কথিত আছে বহু শতাব্দী আগে এই পাহাড় ছিল স্থানীয় রাজাদের বাসস্থান ও ধ্যানস্থল। অনেক পুরনো নথি থেকে বলা হয় এটি এক সময় বৌদ্ধ ও হিন্দু সাধুদের তপস্যার স্থান ছিল। আরেকটি তথ্য অনুসারে চন্দ্রডিঙ্গা নামটি এসেছে এক পুরাতন উপকথা থেকে। স্থানীয়দের মতে চন্দ্রদেবীর আশীর্বাদ প্রাপ্ত এক রাজকুমারী এখানে একসময় ধ্যান করতেন। তার নামই পরে এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। চন্দ্রডিঙ্গা পাহাড় শুধুমাত্র ইতিহাসের জন্য বিখ্যাত নয়, এর প্রাকৃতিক শোভাও অসাধারণ। চন্দ্রডিঙ্গা পাহাড়ের বড় আকর্ষণ হল এর ঘন সবুজ বনভূমি। চারপাশে বিশাল গাছ, বনলতা গুল্ম আর নানা প্রজাতির উদ্ভিদ মিলে পাহাড়টিকে এক সবুজ রাজ্যে পরিণত করেছে। পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, ইতিহাস ও ট্রেকিং প্রেমীদের জন্য এক আদর্শ স্থান। যারা পাহাড়ের অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার ট্রেইল হতে পারে। তবে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত থাকায় বিজিবির কড়াকড়ির কারণে চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে যেতে দিচ্ছে না। তাই দূর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হচ্ছে সবাইকে। পাশাপাশি এই পাহাড়ে রয়েছে অনেক পুরনো দিনের গুহা, আর এই পাহাড়ের আশেপাশে ছোট ছোট ঝর্ণার দেখা মেলে। বর্ষাকালে ঝর্ণা দিয়ে গড়িয়ে পড়া পানির শব্দ আরো মোহনীয় করে তোলে পরিবেশকে।